আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশ পুনর্গঠনে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রী, যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান, বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন। টানা বৃষ্টিতে চট্টগ্রামে অবনতি হলেও বান্দরবান খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি, পুরো জুলাই মাস জুড়ে থেমে থেমে বৃষ্টির আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দেশ পুনর্গঠনের সব শ্রেণীর মানুষকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উপভোগকারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ পাশে থাকলে দেশ গড়ার কাজে কোনো বাধাই বিএনপিকে আটকাতে পারবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে পারলেই প্রত্যাশিত লক্ষ্য অর্জন সম্ভব। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বরিশাল থেকে মোহাম্মদ মহসিনের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে পথে নেতাকর্মী আর সাধারণ মানুষের অভিনন্দন আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই আগমনে অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্যের পরিবর্তন হবে। সফরের শুরুতেই বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে শরিকল বাটাজোর খালের দুপাশে একযোগে ২৫০০ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়। ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট এগুলো যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো। যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো, আমরা সেইখানে সেটি ফেলে দেবো। এরপর বাটাজোর হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ডের উপকার ভোগীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, দেশের মানুষই বিএনপির ক্ষমতার উৎস। মানুষ পাশে থাকলে বিএনপিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি, দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। তিনি বলেন, কোনো ভেদাভেদ নয়, মানবিকতার ভিত্তিতে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি সরকার। সকল ধর্মের মানুষ মিলে দেশকে গড়ে তুলতে হবে। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে, কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ গোডাউন সাগরদী খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী অঙ্গীকার আর দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসাবে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বললেন, প্রকৃতির সাথে সম্প্রীতি রেখেই উন্নয়ন করতে চায় বর্তমান সরকার। আর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুধু নির্দিষ্ট কোনো এলাকার নয়, দেশের প্রত্যেক নাগরিকের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য। বরিশালের গৌরনদী থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মহড়াস্থলে পৌঁছে পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন তিনি। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের অবস্থান, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেলের কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মহড়া বিভিন্ন দিক এবং সেনা সদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা রয়েছে। সেই আস্থা ও মর্যাদা ধরে রাখতে পেশাদার প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। নিজেকে সেনা পরিবারের সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেনা সদস্যদের কাছে আসলে শৈশবের কথা মনে পড়ে তার। মহড়ায় অংশ নেওয়া সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রে পরিবেশ প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত কমে আসায় দেশের বেশিরভাগ বন্যা কবলিত এলাকায় পরিস্থিতির উন্নতি হলেও কোথাও কোথাও এখনও দুর্ভোগ কাটেনি। বান্দরবান ও খাগড়াছড়িতে পানি নামতে শুরু করলেও রাঙামাটির বরকল উপজেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় ফিরতে শুরু করেছে স্বস্তি। আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো জুলাই মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি হবে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবানে নিচু এলাকা থেকে পানি নেমে গেলেও সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনও বিপদসীমার কাছাকাছি। পানি নামার পর দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বন্যা পরবর্তী রোগবালাইও বেড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও থানচি, রুমা ও রোয়াংছড়ির সঙ্গে যোগাযোগ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে এবং 20,000-এর বেশি পরিবার এখনও পানিবন্দী রয়েছে। প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ বিতরণ করছে। খাগড়াছড়িতে পানি নেমে গেলেও ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও কৃষিজমি, ভেসে গেছে বহু পুকুরের মাছ। কিছু নিচু এলাকায় এখনও পানি রয়েছে। সেনাবাহিনী, প্রশাসন ও বিভিন্ন সংস্থা ত্রাণ বিতরণ এবং ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিচ্ছেন। রাঙামাটির বরকল উপজেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5টি ইউনিয়ন প্লাবিত হয়ে প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। ত্রাণ পৌঁছাতে প্রশাসনকে বেগ পেতে হচ্ছে। জেলায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। 50টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 3,637 জন। অন্যদিকে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের সব নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জ ও রাজনগরে বাঁধ ভেঙে লোকালয়ে ঢোকা পানিও নামতে শুরু করেছে। তবে নিচু এলাকায় জলাবদ্ধতা কাটতে আরও কিছু সময় লাগবে। আশিকুর রহমান, এটিএন বাংলা। বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া আর বাঁশখালীতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সেখানে প্রায় 90% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। প্রিয়জনদের দাফন করার মতো এক টুকরো শুকনো মাটিও মিলছে না। ভেলাই করে লাশ নিয়ে মাইলের পর মাইল ছুটছেন মানুষ। বানভাসী মানুষের দুর্ভোগ নিয়ে ইরফানুল হকের রিপোর্ট। বানের পানি মানুষের ঘরবাড়ি বা শেষ সম্বল কেড়ে নেওয়ার এই দৃশ্য এখন প্রতিদিনের। সর্বগ্রাসী এই বন্যা কেড়ে নিয়েছে মানুষের শেষ ঠিকানা। এমনকি পানির তীব্র স্রোত জীবিত মানুষের পাশাপাশি মৃতদেহগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতির এই নির্মম আচরণে অনেকে যেন সুখের ভাষাও হারিয়ে ফেলেছেন। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর মানুষ দেখেছে এমন কিছু হৃদয় বিদারক দৃশ্য, যা তারা কখনো কল্পনাও করেনি। পানির রুদ্ররূপ এতটাই ভয়াবহ ছিল যে 2 উপজেলার প্রায় 90% এলাকাই এখন জলমগ্ন। মাথাগুজার শেষ আশ্রয় কেন্দ্রগুলো রেহাই পায়নি বানের পানি থেকে। যে পরিমাণ পানি বাড়ছিল সে পরিমাণ কমতেছে না। ঘরে বাড়ি পানি, মানুষ রান্না বাড়া করে নেওয়ার খানা পিনা খাইতে বহুত কষ্ট হই। হাসপাতাল সব পানির নিচে ঢুকে যাচ্ছে, পানি কমে নাই, এই কিন্তু চিকিৎসা হইতেছে না। ঘরবাড়ির পাশাপাশি তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, আর বুক সমান পানিতে ডুবে গেছে কবরস্থানগুলো। স্বজন হারানো মানুষকে সামান্য শুকনো জায়গার খুঁজে ছুটতে হচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে। কোথাও আবার দেখা গেছে আরো করুণ দৃশ্য।
তীব্র স্রোতের মুখে বাবার কবরটি যেন ভেঙে না যায়, তাই বুক সমান পানিতে নেমে জীবন বাজি রেখে আঁকড়ে ধরে আছেন এক সন্তান। চোখের জল আর বানের জল এক হয়ে মিশে গেছে সেখানে। বাজালিয়া এলাকার ঢল তো আরও বড়ই নির্মম। প্রবল স্রোতের কবর ভেঙে 3টি লাশ ভেসে যাওয়ার পর আবার তা উদ্ধার করে পুনরায় অন্যত্র দাফন করতে হয়েছে স্বজনদের। গত দুদিনের বৃষ্টি কিছুটা কমলেও স্বস্তি নেই বানবাসী মানুষের। জোয়ারের পানি নতুন করে শঙ্কা বাড়াচ্ছে উপকূলের এই জনপদে। লোনা পানি আর ক্ষুধার জ্বালায় কাতর মানুষের দীর্ঘশ্বাস বাড়ি হয়ে উঠছে দিন দিন। স্কুল, কলেজ অথবা ধর্মীয় প্রতিষ্ঠান অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রতিটি জায়গায় এখন পানির নিচে। তাই তো শিক্ষা কার্যক্রম, চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে এই অঞ্চলের মানুষের সাধারণ জীবনযাপন। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, 2-3 দিনের মধ্যে যদি বন্যার পানির উন্নতি না হয় তাহলে অসংখ্য মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাতভর টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা শহরে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোর রাত থেকে মাত্র 3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবীরা। নগরীর অধিকাংশ সড়ক পানির নিচে চলে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এদিকে ভারী বর্ষণে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় বগুড়ায় 119 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অতিবৃষ্টির কারণে শহরের খান্দার, মালগ্রাম, বাদুরতলা, সেউজগাড়ি, ফুলতলা ও সাতমাথা সহ বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দী সাতকানিয়া চন্দনাইশের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকাল থেকে সাতকানিয়ার কেউচিয়া, ধর্মপুর, বাজালিয়া, বুড়ির দোকান সহ বন্যায় ডুবে থাকা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন প্রতিমন্ত্রী। এসব এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনায় ও বানভাসী মানুষকে সহযোগিতায় নেমেছেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিব। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে গঠিত মেডিকেল টিম। এর অংশ হিসেবে কক্সবাজারের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার লোহানী তাজুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার গালিব হাসান ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মাহমুদুল হাসান খান সুমন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগের বাঁশখালী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ বিভিন্ন জেলায় এ কার্যক্রম চলবে। সিরাজগঞ্জে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি বা যৌথ বর্জ্য শোধন কেন্দ্র চালু হয়েছে। এই উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটির মাধ্যমে বায়োমেডিক্যাল বর্জ্য শোধন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে। মৌসুম শেষ হওয়ার পরও ন্যায্য দাম পাচ্ছেন না রাজবাড়ীর পেঁয়াজ চাষিরা। অধিক দামে বীজ কিনে পেঁয়াজ চাষ করে উৎপাদন খরচই উঠছে না তাদের। এছাড়া উচ্চ ফলনশীল হাইব্রিড পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে না পারায় অনেক কৃষকের ঘরে পেঁয়াজে পচন ধরেছে। এর ফলে লাভের আশায় সংরক্ষণ করা পেঁয়াজ এখন হয়ে উঠেছে বাড়তি বোঝা। তবে কৃষি বিভাগ বলছে, সঠিক জাত নির্বাচন না করা এবং বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃষকদের দাবি, প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে তাদের খরচ হয়েছে 1000 টাকারও বেশি, অথচ বর্তমানে বাজারে প্রতি মণ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়।
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি গোখরা ও একটি দারাস সাপ অবমুক্ত করা হয়েছে। সকালে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের হবিগঞ্জ জেলা সদস্য রবি কস্তা উদ্ধার করা সাপ দুটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। অবমুক্তকালে রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, দারাস সাপ কৃষকের বন্ধু। এটি প্রচুর ইঁদুর খেয়ে ফসল রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই অকারণে কোনো সাপ হত্যা করা উচিত নয়। কুষ্টিয়া দৌলতপুরে অতিবৃষ্টিতে কর্মহীন সীমান্তবর্তী অসহায় ও দুস্থ ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি। সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির উদ্যোগে দৌলতপুর উপজেলার প্রাকপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।